ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-20 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই দেশ, দেশের মাটি, মানুষ আমার সবকিছু। কাজেই আমি যেমন থাকি, যেখানেই থাকি, দেশবাসীকে ছেড়ে যাব না। মরলে এ দেশেই মরবো, কিন্তু জেলের ভয়ে দেশ ছাড়ব না। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা আমাকে আলাদা করে দেখবেন না। কোনো এক রাজনৈতিক জনসভায় বেগম খালেদা জিয়া এই অভিপ্রায় ব্যক্ত করে বক্তব্য দিলেও জীবনের শেষ দিন পর্যন্ত যেন সেই কথাই রাখলেন আপোষহীন নেত্রী বেগম জিয়া। এরশাদের আমল থেকে শুরু করে ১/১১ সরকার কিংবা স্বৈরাচার শেখ হাসিনা সরকার নানাভাবে ক্ষমতার প্রলোভন ও জেল জুলুম করেও যার শির কখনো টলাতে পারেনি, তিনি গণতন্ত্র, দেশের মানুষের অধিকার আদায়ের প্রশ্নে সব সময় থেকেছেন অবিচল। গণতন্ত্রের ইতিহাস বদলে দেওয়া এই মহিষী নারীকে ২০১১ সালের ২৪ মে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সিনেট ফাইটার ফর ডেমোক্রেসি বা গণতন্ত্রের যোদ্ধা হিসেবে সম্মানিত করেন। দলের কর্মী ও সমর্থকরা যাকে সম্বোধন করেন দেশনেত্রী ও মাদার অফ ডেমোক্রেসি বলে। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেছেন, দেশ একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনীতিককে হারালো। গৃহবধূ থেকে রাজনীতিতে আসা বেগম খালেদা জিয়ার দীর্ঘ 43 বছরের সংগ্রামী জীবন আগামীর বাংলাদেশকে সামনে কিভাবে পথ দেখাতে যাচ্ছে, বর্তমান রাজনীতিকদের জন্য না খালেদা জিয়া কতটা শিক্ষণীয়, এসব নিয়েই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত আজকের রাজকাহনে। রুহিন হোসেন প্রিন্স, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন মহিরু। তার এই প্রয়াণ এবং সেই প্রয়াণে যে ভালোবাসা আমরা দেখলাম, যে জানাজার কথা আমরা বলছিলাম, সম্ভবত মুসলিম বিশ্বের স্মরণকালে সর্ববৃহৎ জানাজা, লাখ লাখ মানুষ এসছেন তাকে বিদায় জানাতে, আবেগ আপ্লুত হয়েছেন, ভালোবাসা জানিয়েছেন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত আসলে এই দেশে থাকতে চেয়েছিলেন, এই দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চেয়েছিলেন এবং সেটিই হয়েছে। সেই ভালোবাসা আসলে আমাদেরকে কি দেখালো? জি, ধন্যবাদ আপনাকে, আলোচকদের ধন্যবাদ। আমি কথার শুরুতেই বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি আবারও শ্রদ্ধা নিবেদন করছি। এটা ঠিকই, আপনি কিছু কথা যেটা বললেন, এটা তো আজকে বাংলাদেশের মানুষ এবং বিশেষ করে আমি বলবো যে এরপরে যেটা দেখলাম, এই যে আপনি কূটনীতিকদের কথা বললেন, আমি অন্যতম গুরুত্বপূর্ণ হিসাবে দেখি এখানে আশপাশের দেশ, সার্ক দেশগুলোর প্রতিনিধিরা সরাসরিও তাদের দেশ থেকে এসে যেভাবে সম্মান জানিয়েছেন, সেটাও আমাদের জন্য একটা বড় বিষয় বর্তমান প্রেক্ষাপটে। তো এটা তো আর বলার অপেক্ষা রাখে না, কারণ আমরা গতকাল থেকে এই কথাগুলো আলোচনার মধ্যে আছি যে অনেকগুলো দিক আলোচনা করা যায়, কিন্তু আমি যদি অন্য দিকে না যাই, একেবারে শেষ দিকটায় চলে আসি, তাহলে যে কথাটা উনি তো আন্দোলন সংগ্রাম যখন উনি এসে শুরু করলেন, আমরা তখন ছাত্র আন্দোলনের কর্মী, সেটা ছিল একটা স্বৈরাচার বিরোধী গণতন্ত্রের লড়াই। সেই লড়াইয়ে ওনার নিজের ভূমিকা এবং ওনার যে বড় দল তাকে ঐক্যবদ্ধ রাখা, নিজেদের জোট করা, জোটের বাইরে অন্যদের সাথে যুগপথ ধরে আন্দোলন করা, এই ধরনের নানামুখী পথ, খালি শুধু একটা জেল জুলুম তো আছেই, কিন্তু এগুলো কিন্তু অনন্য গুরুত্বপূর্ণ। সেগুলো কাজের মধ্য দিয়ে উনি ওনার গণতন্ত্রের সংগ্রামে এবং নিজের একটা আপোষহীন নেত্রী হিসাবে সামনে আসছিলেন। এরপরে যদি আমরা টেনে নিয়ে আসি, সর্বশেষ আমরা জানি যে উনি যে অবস্থায় ছিলেন, তারপরেও একটা গণ অভ্যুত্থান সংগঠিত হলো এবং এই গণ অভ্যুত্থানটা শুধু তো 36 দিন না, এটা আমরা বলি যে এটা 5036 দিন কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করছিলাম। এবং সেক্ষেত্রে তার দল বিএনপির একটা অনন্য ভূমিকা ছিল। তিনি যেখানেই থাকুক না কেন, তিনি তো ওই দলের প্রধান। সুতরাং এই যে ভূমিকার মধ্য দিয়েই কিন্তু একটা গণ অভ্যুত্থান সংগঠিত হলো। তা গণ অভ্যুত্থানের পরে এসে উনি হয়তো অত অ্যাক্টিভ হতে পারেননি, কিন্তু উনি যেখানে ছিলেন তাতে ওই দল বা পুরো যে গণতন্ত্রের, আমরা তো অনেক কিছুতে যুগপৎ ধারা বা কোনো পয়েন্টে একমত হয়ে আমরা কথাবার্তা বলা, সেই যে ধারায় চলছিলাম, সেই জায়গাটায় ওনার না থাকা কোনো ব্যত্যয় ঘটবে কিনা আমার বিবেচনায় সেটি একটা বড় প্রশ্ন। কিন্তু আমার বুঝটা এরকমের যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে উনি চলে যাওয়ার আগেই বিএনপি যে দলটি, যাদের সাথে আমাদের রাজনৈতিক অনেক বড় মতপার্থক্য হয়তো বা আছে, কিন্তু বিশেষ করে এখন যে গণতন্ত্রের পথে চলার জন্য নির্বাচন, দেশ যে একটা দক্ষিণ
এবং উগ্রপন্থার কবলে পড়ছে, সেইখান থেকে ফিরিয়ে এনে আমাদের গণতন্ত্রের অভিযাত্রা ঠিক রাখা এবং মানুষের মধ্যে যে অশান্তি, সেই অশান্তি দূর করে শান্তির পথে যাত্রার জন্য এই যে গণতন্ত্রের যাত্রা। এবং সম্প্রতিকালে বিএনপির অনেকগুলো পয়েন্টে আমরা দেখব যে এই ভূমিকাগুলো তারা কিন্তু রক্ষার প্রচেষ্টা নিয়ে যাচ্ছে। তা আমি এইভাবে বুঝি যে সেই দলের প্রধান তিনি ছিলেন, সুতরাং তার অনুমতি এবং তার কার্যক্রমের মধ্য দিয়ে তো এই জায়গাগুলো কিন্তু আগানোর চেষ্টা চলছে। তা আমার কাছে মনে হয় যে তার যে সংগ্রামী জীবন, যে কথাগুলো আমরা ছাত্র আন্দোলনের সময় থেকে বিভিন্ন জায়গায় জানি এবং পরবর্তীতে আমাদের যখন দেখা হয়েছে যে বিশেষ করে এখন যে উগ্রপন্থা বা এই যে কথাবার্তাগুলো হয়, এ ব্যাপারে ওনার দৃষ্টিভঙ্গি এবং ওনাদের দৃষ্টিভঙ্গিগুলোও কিন্তু আমরা জানি। হয়তো সময় হলে হয়তো বলা যাবে, অন্য জায়গায় হয়তো বলেছি, সেটা বলা যাবে। তার সেই জায়গাটাকে ধরে যতটুকু পজিটিভ গণতন্ত্রের যাত্রা, সেইটা মনে হয় একটা শিক্ষণীয় জায়গায় থেকে যাওয়াটা দরকার বলে একটা মনে হয়। আরেকটা বিষয়, অনেকগুলো বিষয় আছেই, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে, দেখেন রাজনীতিতে আমরা অনেক দিন ধরে দেখছি, এটা থেকে আমি কোনো দলকে বলছি, ইনক্লুডিং আমাদের দলসহ সবাইকে বলছি, অনেক সময় অতিকথন, বাড়তি কথন, একজন আরেকজনের বিরুদ্ধে কি বলবো, যে একটা মানহানিকর বা সম্মানহানিকর কথা বলা, যেটা কিন্তু মানুষ প্রকৃতপক্ষে প্রত্যাশা করে না। কিন্তু আমাদের রাজনীতিতে অনেক ক্ষেত্রে এইটাকেই আমরা যেন একটা অন্যতম প্রধান কাজ হিসাবে গ্রহণ করি। কিন্তু আমরা অনেক সমালোচনা তাকে নিয়ে হয়তো কেউ করতে পারেন, সেটা অন্য আলোচনা। কিন্তু এই সকল জায়গাগুলোতে তার শিক্ষণীয় জায়গাটা কিন্তু আছে বলেই যারা পর্যবেক্ষক এবং সব মহল এটা কিন্তু স্বীকৃত। যেভাবে আমরা দেখেছি তিনি আসলে প্রতিহিংসার রাজনীতি কিন্তু কখনো করার হ্যাঁ, এই বিশেষ করেও যদি বলেন, এইবারও শেষে তিনি যে ধরনের জেলের নির্যাতনের শিকার হলেন, এবং এটা কে না জানে, আমরা অজস্রবার বলেছি যে আইন তার গতিতে চলুক, কিন্তু একটা জামিন পাওয়ার অধিকার তো আছে, সেইটা পর্যন্ত খর্ব করা হয়েছিল। কিন্তু তারপর উনি চলে এসে এরপরে থেকে ফিরে এসে তিনি কিন্তু যে কখনো এমন কোনো কথা বলেননি যা এটা মনে হয় যে একটা প্রতিশোধ পরায়ণতার দিকে যাচ্ছেন। তা সেটাও আমার কাছে মনে হয় আগামী দিনে পথ চলার জন্য সেইটা একটা অনন্য শিক্ষণীয় হয়ে থাকবে। আর বিশেষ করে এই কথাটা আমি একটু খালি তুলেই রাখছি যে আজকে ওনার এই শেষ জানাজা অনুষ্ঠানকে ঘিরে যে আমাদের আশপাশের দেশগুলো, সার্ক দেশগুলো যারা আসছে, সেটা কিন্তু আগামী দিনে আমাদের দেশকে পথ চলার জন্য আমাদের এই পারস্পরিক সহযোগিতা, আঞ্চলিক উপ-আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন, সেটা একটা কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করি। তিনি হয়তো চলে গেছেন, কিন্তু তিনি যে কোটি মানুষের প্রাণে রয়ে গেছেন, সেটি আজকে তার এই সর্ববৃহৎ জানাজার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি। যে ভালোবাসা আসলে তিনি বাংলাদেশের মানুষের কাছে পেয়েছেন। তারেক জিয়া যখন দেশে আসলেন 17 বছর পর, সেই সময় তিনি নিজের ফেসবুকে একটি পোস্ট করেছিলেন, হয়তো আমি ঠিক সেভাবে কোট করে বলতে পারছি না, কিন্তু তিনি বলেছিলেন সৃষ্টিকর্তা আসলে যখন যাকে সম্মান দিতে চান দিতে পারেন, যখন ছিনিয়ে নিতে চান সেটিও পারেন। আজকে কি সেটি আসলে আমরা দেখলাম কিনা? দীর্ঘদিন আসলে তাকে রাজনৈতিক প্রতিহিংসার মুখোমুখি হতে হয়েছে, নানানভাবে ওনাকে আসলে নির্যাতন করা হয়েছে, শারীরিকভাবে, মানসিকভাবে। আজকে আসলে মানুষের যে ভালোবাসা তিনি পেয়েছেন, সেই যে সম্মানটি তিনি পেয়েছেন, সেটি আসলে কিভাবে বর্ণনা করতে চান আপনি? আজকের দিনটা আমি মনে করি ইতিহাসের একটা অংশ। আমরা নিজেদেরকে ধন্য মনে করছি যে আজকে সেই ইতিহাসের অংশে আমরা থাকতে পেরেছি। কারণ জিয়াউর রহমানের জানাজা নিয়ে যেই কিংবদন্তি তুল্য বর্ণনাটা আছে, তখন আমরা ছোট ছিলাম। আমি তখন চট্টগ্রামে ছিলাম। মরহুম জিয়াউর রহমান যখন নিহত হন, তখন আমরা ছোট, অবুঝ বা স্কুলে পড়ি মাত্র। রেডিওতে ওনার জানাজার যে আহাজারি মানুষের কান্নার আওয়াজ, সেগুলো আমরা এখনও কানে বাজে, সেগুলো আমরা শুনেছি। আজকে বেগম খালেদা জিয়ার জানাজার যে দৃশ্যটা আমরা দেখলাম, আমি প্রায় 2 কিলোমিটার হেঁটে আজকে জানাজা দেখেছি এবং ঘুরে ঘুরে দেখলাম মানুষদের অবস্থা। তো মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল, মাইলের পর মাইল হেঁটে মানুষ এসেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, বিভিন্ন জায়গায় আমি দেখেছি মানুষকে স্বতঃস্ফূর্তভাবে শৃঙ্খলা রক্ষা করতে। এই যে অভূতপূর্ব দৃশ্য, এত মানুষের ক্রাউড, এবং আপনি জানেন হয়তো জানাজার নিয়ম হচ্ছে ইমাম সাহেব দাঁড়ানোর পেছনে সবাইকে দাঁড়াতে হয়, কিন্তু কয়েক লক্ষ লোক ইমাম সাহেবের সামনেই ছিল, তারা পেছনে আর আসতেই পারেন নাই, এত ক্রাউড ছিল। ইভেন ভুলক্রমে নাকি 2-1 বার জানাজাও পড়ে ফেলেছে মানুষ, কারণ 2টা বাজার পরে কেউ কেউ বলেছে যে জানাজা শুরু হয়ে গেছে, লাইন ধরে দাঁড়িয়ে যান। তো বিষয়টা হচ্ছে এমন যে এরকম এত মানুষের সম্মিলন, এত ভালোবাসা পাওয়া, আমি মনে করি, দেখেন বেগম খালেদা জিয়ার জীবনটা এত বর্ণাঢ্য এবং এত বৈচিত্র্যময় যে আমরা বহুবার মনে হয়েছিল যে ওনাকে আমরা আর ফিরে পাবো না। মানে ওনার অসুস্থতাটা এমন জায়গায় পৌঁছেছিল, ওনার ডাক্তাররা বলেছেন 6 বার ওনারা আশা ছেড়ে দিয়েছিলেন,
কিন্তু সেই অবস্থা থেকে উনি উঠে দাঁড়িয়েছেন, উনি আবার সুস্থতার পথে এসে মানুষের সাথে সাক্ষাৎ করেছেন। আমার জীবনের ওনার স্মৃতিটাও খুব বৈচিত্র্যময়। 1991 সালের পরে কিন্তু উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমরা কিন্তু ওনার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমার এখনও মনে পড়ে রাস্তায় ওনার বিরুদ্ধেও আমরা স্লোগান দিয়েছি। আবার 98 সালে আমার প্রথম ওনার সাথে সাক্ষাৎ। 98 সালে উনি বিরোধী দলীয় নেত্রী, তখন মিন্টো রোডে থাকেন উনি। আমরা চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বদলীয় ছাত্র ঐক্যের পক্ষ থেকে আমরা প্রথম ওনার সাথে সাক্ষাৎ করতে আসি। সেটাই একদম ওনার সামনে বসে সেদিন আমাদেরকে বক্তব্য রাখতে হয়েছিল। এবং আমার স্মৃতিটা খুব আমাকে স্পর্শ করে এই জন্য যে উনি আমার বক্তব্য শোনার পর আমাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার নামটা কি আবার বলো। তো পাশে ছিলেন প্রফেসর মাহবুবুল্লাহ। উনি বললেন যে ম্যাডাম, সে কিন্তু গিয়াস কামালের ভাগিনা এবং তার বাড়ি ফেনী। তো ওনার বাড়ি যেহেতু ফেনী, উনি আমাকে স্পেশালি বললেন, তোমার বাড়ি ফেনী, তুমি তো আমাদের ফেনীর ছেলে। এরপরে যতবার ওনার সাথে আমার দেখা হয়েছে আমি ওনাকে সেটা স্মরণ করিয়ে দিয়েছি। সর্বশেষ ওনার সাথে আমাদের সকলেরই সাক্ষাৎ হয়েছে আপনার সশস্ত্র বাহিনী দিবসে। এর আগে আমার একদম একান্ত স্মৃতি আছে ওনার সাথে দুটো। প্রথম হচ্ছে দিগন্ত টেলিভিশন যখন বন্ধ হয়ে যায়, আমরা ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। সেদিন উনি আমাদেরকে খুবই নিকটে বসে সান্ত্বনা দিয়েছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন যে আমি যদি কখনো সুযোগ পাই তোমাদেরকে এটা কম্পেনসেট করা হবে। দ্বিতীয় আরেকটা দিন, যেদিন তারানকোরা ওই যে আলোচনা করছিল যে একটা মানে রাজনৈতিক সমঝোতার আলোচনা, সেদিন আমি ওনার বাসভবনে গিয়েছিলাম অনেক কষ্ট করে, কারণ আপনি জানেন তখন খুব কড়া সিকিউরিটি, কড়া চেক, কড়া বাধা নিষেধ ছিল। সেদিন প্রথম ওনাকে আমি ইনফর্মাল অবস্থায় দেখেছি। বেগম খালেদা জিয়া কিন্তু সবসময় ফর্মাল থাকেন, সেদিন ওনাকে ইনফর্মাল দেখা হওয়ার সুযোগ হয়েছে এবং এত একান্তে উনি কথা বলেছেন, এগুলো আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। আপনি যেটা বলেছেন, দেখেন বেগম খালেদা জিয়ার জীবনের যে উত্থান পতন, উনি একজন সাধারণ গৃহিণী, ওনাকে অনেক অপমান করা হয়েছে ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে, ওনার বিভিন্ন বিষয় নিয়ে ওনাকে অনেক টিজ করা হয়েছে। কিন্তু বিশ্বাস করেন, আজকে আমরা যখন ওনার জীবন নিয়ে কথা বলতে চাই, আমার কেন যেন মনে হচ্ছে ওনার কোনো ত্রুটি খুঁজে পাচ্ছি না আমরা। আপনি দেখেন, ওনাকে জেলে নেওয়া হয়েছে, ওনার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, ওনাকে অসুস্থতায় কষ্ট দেওয়া হয়েছে, ওনার চোখের সামনে ওনার সন্তানের মৃতদেহ নিয়ে ওনাকে থাকতে হয়েছে, ওনার বড় সন্তান নির্মম নির্যাতনের শিকার হয়ে দেশান্তরী হয়েছেন, ওনাকে চিকিৎসা করতে দেওয়া হয় নাই। উনি তারপরও উনি বিন্দুমাত্র নত হন নাই। এবং লাস্ট যেটা সশস্ত্র বাহিনী দিবসের দিন, আমি ভুলে হতে পারে আমার তথ্যে, আমি যতটুকু জেনেছি ডাক্তাররা ওনাকে নিষেধ করেছিলেন যে আপনি যাবেন না, কিন্তু তিনি এসেছিলেন এবং শেষ দেখাটা উনি দেখে দিয়েছিলেন। এত বড় সৌভাগ্য আর কারো হতে পারে না। 1982 সালের থেকে আসলে যে রাজনীতি শুরু হলো, অর্থাৎ 43 বছরের যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন কাটিয়েছেন বেগম খালেদা জিয়া, পুরোটা সময় আপনারা তার সহযোদ্ধা ছিলেন, সহযাত্রী ছিলেন। তার আগেও তো আসলে তিনি একজন মানুষ ছিলেন। অর্থাৎ আমি যদি বলি, পুতুল থেকে তিনি বেগম খালেদা জিয়া হয়ে উঠলেন, যে বেগম খালেদা জিয়ার নামটি আসলে এখন বাংলাদেশের ইতিহাস। নানান রকম চড়াই উতরাই পার হতে হয়েছে, বা নানানভাবে বিএনপিকেও ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। তিনি আসলে কিভাবে বারবার বিএনপিকে ধরে রেখেছেন, সেই আলোচনাটা একটু জানতে চাই আপনার কাছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং পরম করুণাময়ী আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে বেশ নসিব করেন। এমন একটা মানুষকে আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছিলেন, সর্বাঙ্গে সব বিবেচনায় তিনি যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন, এটা আল্লাহ তাআলারই নিয়ামত। আজকে তার এই যে স্মরণীয় ঘটনা, মৃত্যু দিবসে আজকে জানাজাটাও, যে জানাজাটাকে দেশে এবং সারা বিশ্বে একটি স্মরণীয় এবং মনে রাখার মতো ঘটনা বলে দেশে এবং বিদেশে মিডিয়া উল্লেখ করেছে। অথচ একটু আগে মঞ্জু ভাই একটা কথা বললেন যে অনেকেই তার নানান বিষয় নিয়ে সমালোচনা করেছেন, শিক্ষা নিয়ে সমালোচনা করেছেন এবং মানসিকভাবে নির্যাতন শুধু না, এমন অনেকভাবে তার স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ মানে ইউজ করা হয়েছে, মানে এটা কল্পনা করা যায়নি। এটা যে মানুষরা বিশ্বাস করে না। এই যেমন তার বাসা থেকে এক কাপড়ে যখন উচ্ছেদ করা হয়েছিল, ছোট্ট একটা বাসা, যে বাসাটা মানে ওনার স্বামীর কর্তৃক বরাদ্দপ্রাপ্ত ছিল উপসেনা প্রধান হিসাবে,
ওই বাসাতেই যখন সেনা প্রধান ছিলেন ওই বাসাতেই ছিলেন, এমনকি রাষ্ট্রপতিও যখন ছিলেন শহীদ জিয়া রহমান তখন ওই বাসাতেই ছিলেন। আমি কাছ থেকে দেখেছি অনেক কিছুর ভিতরে একটি হচ্ছে তিনি বিদেশে গেলে বা দেশের মধ্যে ঘুরলেও ঘর সাজানোর কোনো ছোটোখাটো যে জিনিসগুলো উনি পেতেন, পছন্দ করতেন, ওটা কিন্তু তিনি সংগ্রহ করতেন এবং এটা বাসায় উনি রাখতেন। এক কাপড়ে যখন হয়ে যায় তার যে স্মৃতি ঘেরা সাংসারিক জীবনের ছোট ছোট বিষয়গুলো তছনছ করে ফেলায়। উনি, আপনার নিশ্চয়ই স্মরণ আছে, কাঁদতে কাঁদতে বলেছিলেন আমাকে ধাক্কা দিয়ে এক কাপড়ে আমাকে এই বিচার আমি আল্লাহর কাছে দিলাম। এবং এই ঘটনার পরেও কিন্তু আমরা কখনো প্রতিহিংসামূলক না 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 কখনো না। এরপরে আর কখনো এই বিষয় নিয়ে যারা এই ঘটনা সংঘটিত করেছিল তাদের যখন চরম ক্রান্তিকাল এবং চরম মুহূর্ত, অর্থাৎ এই দেশ থেকে পালিয়ে আসছে, তখনও তার যে সংযত আচরণ, মানে এটা তখনও কিন্তু এখন প্রতিহিংসার সময় না, জ্ঞানভিত্তিক, মানে দুটি শব্দের মধ্যে কিন্তু তিনি এই তার ব্যাখ্যাটা তিনি হাজির করেছিলেন। আমি তার সঙ্গে ছাত্র জীবন থেকেই তিনি যখন বিএনপিকে বলা যায় রক্ষা করার জন্য, জাতীয়তাবাদী দলকে রক্ষা করার জন্য বিএনপিতে সদস্যপদ নিলেন, এটি তাকে মানে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের বারবার অনুরোধের প্রেক্ষিতে তিনি কিন্তু রাজনীতিতে স্বইচ্ছায় আসছেন এমন না, কিন্তু তাকে এক ধরনের টেনে এনে এই দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের একসময় দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সার্থকভাবে তিনি এমন কোনো আন্দোলন এবং মানুষের প্রয়োজনের বিষয়গুলো নিয়ে সামনে হাঁটেননি। বলা যায় রাজনীতিতে আসার পর তার জীবন চরিত্র এবং সব কিছু পরিবর্তিত হয়ে যায়। এখানে আমরা ওই সময় সবাই ছাত্র ছিলাম, আমি তার সঙ্গে অনেক ঘটে, কারণ আমি ওই সময় ছাত্র দলের সভাপতি, ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্র। রাস্তায় যখন উনি বেরিয়েছেন মিছিল উনি লিড করতেন, মানে শেষের দিকে এসে অনেকে মনে করতো যে উনি বোধহয় হাঁটতে পারেন না, যেমন হুইল চেয়ারে, যেমন সর্বশেষ যখন অ্যারেস্ট করা হয়েছিল উনি হাঁটতে হাঁটতে গিয়েছিলেন জেলখানায়। কিন্তু সেটি নিয়েও কিন্তু আলোচনা আছে শামসুজ্জামান দুদু, এই যে একেবারে শেষ বয়সে ওনাকে আসলে যেভাবে নির্যাতন করা হয়েছে, কিন্তু তিনি কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন, তিনি হেঁটে, আমরা দেখেছি তিনি গিয়েছেন আদালতে, এই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করব। মুজিবুর রহমান মঞ্জু, এই যে আসলে আমরা বলছিলাম তাকে আসলে শেষ সময় পর্যন্ত নানানভাবে নির্যাতন করার চেষ্টা করা হয়েছে, সেটি শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক। শামসুজ্জামান দুদু যে কথাটি বলছিলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বিধায় তিনি বারবার কিন্তু নিজে আসলে পায়ে হেঁটে হয়েও তিনি গেছেন, এরপরেও তিনি কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি, সেটি নিশ্চয়ই বাংলাদেশের জন্য একটি শিক্ষা হয়ে থাকলো। এই জায়গাগুলো নিয়ে একটু আপনার বর্ণনা শুনতে চাই। না, অবশ্যই। আপনি দেখেন বেগম খালেদা জিয়াকে কখনোই আমরা দেখিনি যে উনি প্রতিহিংসা পরায়ণ হয়ে কোনো কথা বলেছেন বা প্রতিশোধ পরায়ণ হয়েছেন। হ্যাঁ, একটা শব্দ নিয়ে কথা হয়, যেমন ও যেদিন ওনাকে বাসা থেকে বেরোতে দিচ্ছিল না পুলিশ, মানে ওনাকে ইরিটেট করা হচ্ছিল, আপনি দেখেছেন যে ওই জন্য বলছে গায়ের উপর এসে পড়বেন না। হ্যাঁ, তখন উনি একটু রাগ করে বলেছিলেন যে গোপালগঞ্জের নাম পর্যন্ত থাকবে না। কেন বলেছিলেন? তখন কিন্তু গোপালগঞ্জের এই যে পুলিশি নির্যাতন বা গোপালগঞ্জের সব জায়গায় গোপালগঞ্জের প্রাধান্যের একটা ছিল, এই ধরনের একটা হাইপ ছিল। কিন্তু দেখেন এরপরে কিন্তু উনি এটা কিন্তু ফলো করেন নাই, মানে এই যে ওনার রাগটা উঠেছিল কিন্তু এটাকে কিন্তু পরে উনি আর কন্টিনিউ করেন নাই। আমি যেটা বুঝছি যে আমরা তো যে কোনোভাবে হোক সৌভাগ্যবান ছিলাম, ওনার কাছে যাওয়ার সুযোগ হয়েছে, ওনাকে অবজার্ভ করার সুযোগ হয়েছে। উনি দেশের জন্য ওনার যে টানটা ছিল, দেশের জন্য ওনার যে ভালোবাসাটা ছিল, বেশ কিছু উদাহরণ আমি আপনার বলতে পারি। যেমন ধরেন 1/11-এর সময় কি হয়েছে? 1/11-এর সময় ওনাকে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার জন্য অফার করা হয়েছিল, উনি কিন্তু দেশের বাইরে যান নাই, শেখ হাসিনা কিন্তু চলে গিয়েছিলেন। এবং এই যে বেগম খালেদা জিয়া যান নাই, সেজন্য কিন্তু শেখ হাসিনা আবার ফিরে আসতে বাধ্য হয়েছিলেন বা ফিরে আসতে পেরেছিলেন। বেগম খালেদা জিয়াও যদি চলে যেতেন তাহলে কিন্তু ওইটা কিন্তু রাজনীতির একটা ফয়সালা হয়ে যেত, যে আমরা যেটা -2 থিওরি আমরা যেটা বলছি না, এই -2 থিওরিটা হতে পারে নাই ডিউ টু বেগম খালেদা জিয়ার এই অনড় মনোবল। তারপরে দেখেন ওনাকে যেদিন গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল সেই দৃশ্যটাও তো আমাদের চোখে ভাসে। এই যে গুলশান থেকে উনি যাচ্ছেন, হাজার হাজার লোক, সেদিনও কিন্তু রাস্তা ব্যারিকেড দিয়ে বেগম খালেদা জিয়াকে ছিনিয়ে নেওয়া সম্ভব হতো, কারণ এত পরিমাণ লোক ছিল। কিন্তু উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, উনি সবাইকে আইন মানার জন্য অনুরোধ করেছিলেন। এবং আজকে বিএনপিকে যেটা বলে মানুষ
ঠেস দেয়, মানুষ মানে বিএনপিকে লজ্জা দেয় যে আপনারা তো একটা বালুর ট্রাক সরাতে পারেন নাই। তো বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলেই এই ধরনের বিষয়গুলোকে, বরং ওই যে বালুর ট্রাক, এটাও কিন্তু আমাদের একটা ইতিহাসের চিহ্ন হয়ে থাকবে যে ওনার বাসায় ওনার বালুর ট্রাক দিয়ে ওনাকে বন্দি করে রাখা হয়েছিল, গৃহবন্দী করে রাখা হয়েছিল। তো আমি যেটা দেখি যে বেগম খালেদা জিয়া দেখেন এত ভার্সেটাইল, 3 বার প্রধানমন্ত্রী, উনি যতবার ইলেকশন করেছেন 5 আসন 5 আসন 3 আসন, প্রত্যেক আসনে উনি জিতেছেন। তারপর উনি জেলে গিয়েছেন, ওনার বিরুদ্ধে একটা অভিযোগ পাওয়া যায় না। বিদেশে এই যে আমরা যেটা বলি না, বিদেশে আমার কোনো জায়গা নাই, বা উনি যেটা বলেছেন বিদেশে আমার বন্ধু আছে প্রভু নাই, এগুলো তো একটা ঐতিহাসিক কথা হয়ে দাঁড়িয়ে আছে আজকে ওনার বক্তব্যগুলো। তারেক রহমান বলেন এবং খালেদা জিয়া বলেন, আমরা ওনাদের রাজনীতির অনেক সমালোচনা করব, যেহেতু আমরা রাজনৈতিকভাবে আলাদা প্ল্যাটফর্ম বিলং করি, আমরা জাতীয়তাবাদী রাজনীতির সাথে আমাদের দ্বিমত আছে, সেগুলো নিয়ে আমাদের কথা আছে। কিন্তু দেখেন তারেক রহমানের কোনো সম্পদের বিবরণ বা তারেক রহমানের বাড়িঘর, খালেদা জিয়ার আত্মীয় স্বজনের বাড়িঘর দেশে, লন্ডনে, আমেরিকায়, অস্ট্রেলিয়াতে, এই ধরনের কোনো তথ্যকে আওয়ামী লীগ হাজির করতে পেরেছে গত 15 বছরে? কিন্তু তারপরে তারা নানানভাবে তো চেষ্টা করলো। শামসুজ্জামান দুদু চেষ্টা তো করেছে। 91 সালে যে নির্বাচনে শেখ হাসিনা অনেকটা ধরেই নিয়েছিলেন তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, সেই সময় সব হিসেব পাল্টে দিয়ে বিএনপি নির্বাচনে জয়ী হয় এবং খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। এই যে হিসেব পাল্টে দেওয়ার যে ব্যাপারটি এবং তাকে আসলে যে ক্যারিসমেটিক লিডার হিসেবে আমরা দেখেছি, সেখানে একজন নেতা থেকে তিনি রাষ্ট্রনায়ক হয়ে উঠেছেন, সেই যাত্রাটা তো নিশ্চয়ই খুব একটা সহজ ছিল না। সেই যাত্রার গল্পটা একটু শুনতে চাই। প্রথমত তিনি রাজনীতিতে এসে সমস্ত হিসাব নিকাশ নিজ গুণে, নিজ প্রজ্ঞায়, নিজ ভাবনায় এটা উলটপালট করে দিয়েছিলেন। তাকে সবাই মনে করেছিলেন একান্তভাবেই একজন শৌখিন মানুষ হিসাবে তার যে ঘরোয়া জীবন, সেটাকে মাথায় রেখেই এই হয়তো ভাবনাটা আসতে পারে। কিন্তু তিনি যখন রাজনীতিতে দায়িত্ব নিলেন, অর্থাৎ দলের দায়িত্ব নিলেন, তারপর থেকে একেবারে আপনি 90 গণঅভ্যুত্থানের সফল নেতৃত্ব দেওয়ার পরে এই যে সময়টা, এটা ইতিহাসের অনন্য একটি সময় এবং স্মরণীয় বরণীয় যেভাবে আপনি ব্যাখ্যা করেন না কেন, এই প্রথম জীবনের এই ঘটনাগুলো, এটা আবার আসছে। আপনি যদি একটু পিছনে যান তাহলে দেখবেন যে মানুষটার সঙ্গে তিনি জীবন বেঁধেছিলেন, শহীদ জিয়া রহমান, তিনি 25-এর যে ওই সময় 71 সালে বাঙালিদের উপরে যে হানাদার শক্তির আক্রমণ, সে আক্রমণে তিনি যে স্বাধীনতা, যার স্বাধীনতার ঘোষণার কথা তিনি করেননি, যিনি করলেন তিনি শহীদ জিয়া রহমান, তার পাশের মানুষটা তো বেগম খালেদা জিয়া। অর্থাৎ ওই বিপদ সংকুল মুহূর্তগুলোতে আপনি লক্ষ্য করবেন যে বেগম খালেদা জিয়াকে রেখে, তার 2 সন্তানকে রেখে শহীদ জিয়া রহমান রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করতে গেলেন, শুধু স্বাধীনতা ঘোষণা করেননি। জেলে তখন পাকিস্তানি হানাদার বাহিনীর জেলে কিন্তু তিনি বন্দী অবস্থায় ছিলেন। স্বাধীনতার পরে তিনি গৃহিণী হিসাবে, শহীদ জিয়া রহমান যেমন চাকরিতে গেছেন, উনি গৃহিণী হিসাবে গেছেন। আবার 7 নভেম্বর এই যে পরিবর্তনগুলো, তিনি সব কিছু এত কাছ থেকে ওলটপালটগুলো, রাজনৈতিক ভয়াবহ বিষয়গুলো দেখেছেন, যেগুলো আমার মনে হয় এই অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে তিনি যখন নেতৃত্বে এসেছেন এগুলো কাজে লেগেছে। তাকে যত সমালোচনাই তার প্রতিপক্ষরা শালীন বা অশালীন ভাষায় করুক না কেন, তিনি অত্যন্ত ধৈর্যশীল, যেটা গণতন্ত্রের অন্যতম একটি দিক, ধৈর্য। সেই ধৈর্যশীলতার মধ্য দিয়ে তিনি কিন্তু সেটার জবাব দিয়েছেন এবং কাজের মধ্যে দিয়ে। শহীদ জিয়া রহমান বলতেন সকল ক্ষমতার উৎস জনগণ। তিনি সেই জনগণের উপর নির্ভর করেছিলেন বেগম খালেদা জিয়া। এবং একজন গৃহবধূ, এখন বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে আসছে, একজন গৃহবধূ থেকে তিনি সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বে পৌঁছেছিলেন। হ্যাঁ, সত্য। তো এটা হঠাৎ করে হয় নাই। অর্থাৎ প্রথম 90 গণঅভ্যুত্থান, পরবর্তীতে সরকার পরিচালনা, সেই সরকার পরিচালনায় দেখবেন কৃষক এবং শ্রমিকের জন্যে, মানে মেহনতি মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য, যেটা আমাদের পরিমাণ সংখ্যায় অনেক বেশি, সেই জায়গায় যেমন ছোট্ট একটা ঘটনা বলি, কৃষকদের 5,000 টাকা কৃষি ঋণ যেটা ছিল, সুদ সহ মৌখিক আন্দোলনের সময় উনি বলেছিলেন, অন্যান্য রাজনৈতিক দলও বলেছিলেন, উনি ক্ষমতায় গিয়ে প্রথম কাজটা করেছিলেন
এই 5,000 সুদসহ মওকুফ, যেটার জন্য অনেক কৃষককে মাথায় দড়ি বেঁধে সামান্য একটা সুদের জন্য নিয়ে গেছে। এই যে তার ক্ষমতা আহরণ, নারী শিক্ষার ক্ষেত্রে তার যে অবদান, সেগুলো আসলে একদিনে বলে তো শেষ করা না না না, এইটা মানে এটা তো একটা মানে আমাদের বলবো কি জীবনের শুধু না, রাষ্ট্রের, সরকারের, রাজনীতির একটা স্মরণীয় বরণীয় এবং ঘটনা। এই যে উনি সাধারণ মানুষকে নিয়ে চলেছেন এবং রাজনীতিবিদ হিসেবে আপনারা নিঃসন্দেহে আমার থেকে অনেক বেশি ভালো অনুভব করেছেন, রাজনীতি এবং সাধারণ মানুষ ওতপ্রোতভাবে জড়িত। সাধারণ মানুষের ভালোবাসায় একজন রাজনীতিবিদকে রাজনৈতিক নেতা হিসেবে গড়ে তুলছে। সেই জায়গাটিতে যখন আপনারা যুদ্ধপথ আন্দোলন করেছেন, রোহিত হোসেন প্রিন্স তিনি আসলে শুধু রাজনৈতিক নেতাদের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে একসাথে তিনি আসলে কাজ করেছেন, সবাইকে নিয়ে আসলে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের তিনি লড়াই করেছেন। সেই লড়াইয়ের সময় তাকে দমানো যায়নি, ওই মূল্যায়নটা একটু জানতে চাই। না, এটা তো যে কথা বললো, আসলে ওনার সাথে তো আমাদের পরিচয়টা যদি বলেন ওই 80-র দশক, তখন আমরা ছাত্র আন্দোলন এবং এই যে স্বৈরাচার এরশাদ বিরোধী যে সংগ্রাম, ছাত্র আন্দোলন তো সূচনা হয়। এবং মনে রাখা দরকার উনি আসার পরে ওনাকেও কিন্তু নানা ধরনের প্রতিকূলতা মোকাবেলা করে আগাইতে হয়েছে। সে প্রতিকূলতাকে বলছি যে ওই সময় যে ছাত্র আন্দোলনের আমরা যারা ছিলাম, দাদুভাই তো আমাদের সিনিয়র, ওইখানে জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, শুধুমাত্র তাহলে স্বৈরাচার বিরোধী সংগ্রামের মধ্যে এই ধরনের কর্মকাণ্ড দমন করেই কিন্তু আগানোর কাজটা চলতে হতো। এবং সেটা শুধু এক দলের ব্যাপার ছিল না, যৌথতার ব্যাপার ছিল। তাই একটা দলকে ঐক্যবদ্ধ রাখা, সেই ঐক্যবদ্ধ রাখা দলের এইরকম একটা পরিবেশ মোকাবেলা করে আগানো জাতীয় পর্যায়ে। আমি প্রথমবার যেটা বললাম যে নিজের দল, নিজের জোট, আবার অন্য যে জোট, যেহেতু একসাথে পারা যাচ্ছে না, যুগপৎ ধারা, তার মানে এই যে পুরো কাজটা করার মধ্য দিয়েই কিন্তু তিনি নিজে যেমন একটা যোগ্যতা অর্জন করে সামনে আসলেন, সেটা প্রমাণ হলো কোথায় 90 একটা সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এবং এটা আমরা জানি, হয়তো সেটা অনেক বড় আলোচনা বলে ঢুকলে এটা শেষ করতে পারবো না বলে আমরা যাচ্ছি না, যে একের পর এক ঘটনাবলীর সময়ে ওই যে আপোষহীনতার কথা আসে, এটা আসলো কোত্থেকে যদি বলেন, হ্যাঁ আমরা হয়তো আমাদের মূল্যায়ন আমরা করতে পারি, এটা না করলে এভাবে হতো, কিন্তু এটাই তো বাস্তবতা। ওনার কাজের মধ্য দিয়ে মানুষই ওনাকে আপোষহীন কথা রেখেছিলেন, নেত্রী মনে করেছে। এবং যার জন্য একটা সফল পরিণতি, যেমন দেখেন 90-এর পরে গণঅভ্যুত্থানের পরে কিন্তু সাধারণভাবে তখন মানুষ বা একটা বিশেষ করে একটু যারা চিন্তাশীল মানুষ, তাদের একটা ধারণা ছিল যে হয়তো আওয়ামী লীগ এবং তারা ক্ষমতায় আসবে। কিন্তু দেখা গেল যে মানুষের পারসেপশন এবং যে জায়গাটা ছিল তাতে কিন্তু বিএনপি ক্ষমতায় আসলো। এবং ওনার সামনে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো তখন কি, যাতে করে তখন আপনি একটা ক্ষমতায় থেকে কিভাবে অগ্রসর করা যায়। যেমন আমাদের স্মৃতিতে তখন ছাত্র আন্দোলনের পরে হিসেবে যখন আমরা প্রধান দায়িত্ব পালন করি, আমাদের সাথে ওই সময় আমরা একাধিকবার দায়িত্ব পালন করে যে কাজটা করতে যাই প্রধানমন্ত্রী থাকা অবস্থায়ও, যে আমাদের যে ছাত্রদের 10 দফা এই কাজগুলো করার যে এই দায়িত্ব তিনি পালন করেন, তখন আমরা গণতান্ত্রিক ছাত্রৈক্য করেছিলাম। তার প্রতিনিধি হিসেবে আমরা ওনার সাথে দেখা করে এই কাজগুলোর কথা বলি। হ্যাঁ, ওনার সাথে ওই দলের যে দ্বিমত করি, তার বিরুদ্ধে যেমন সংগ্রাম ছিল, কিন্তু এই জায়গায় যখন আমরা আলোচনা করতে গেছি তখন সেই জায়গায় যদি বলেন পারস্পরিক সৌহার্দ্য এবং শোনা, সেই কাজটি তিনি করেছেন। কিন্তু শুধু বিএনপিকে ভেঙে ফেলার জন্য কিন্তু বারবার ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু সেই বিএনপিকে কিন্তু কখনোই ভাঙা যায়নি। তৃণমূল পর্যায় পর্যন্ত আসলে বিএনপিকে তিনি সংগঠিত করে রেখেছেন, সেটি আসলে একটা বিশাল ব্যাপার। এই আলোচনাটিতে আমরা রোহিত হোসেন প্রিন্স, বিএনপিকে নানান সময় ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে, নানানভাবে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তৃণমূল পর্যায়ে পর্যন্ত বেগম খালেদা জিয়া বিএনপিকে ধরে রেখেছেন শক্ত হাতে। অনেক সময় বলা গেছে যে আসলে একলা হাতেই তিনি পুরো দলকে সংগঠিত করে রেখেছেন। যে জীবন আসলে বিপ্লবের, সেই জীবন নিঃসন্দেহে প্রতিরোধেরও, সেটি তিনি কিভাবে সামলালেন? না, এটা তো আপনি অবশ্য দায়িত্ব তো উনি এই দলের, এবং সেক্ষেত্রে এই দলটা জিয়াউর রহমান সাহেব তাকেই সামনে রেখে করা, এবং একটা পারিবারিক বিষয়টা যে ছিল না তা না, কিন্তু শুধু পারিবারিক থাকলেও হয় না, যোগ্যতার মধ্য দিয়ে সেটা করতে হয়। তা সেই কাজটি যে তিনি করতে পেরেছেন এটা তো প্রমাণিত, এবং ভয়াবহভাবে ভেঙে ফেলানোর প্রচেষ্টা হয়েছে, বিশেষ করে আপনি 11-এর সময়, কে না জানে। এবং এই যে তারেক জিয়ার বিষয়ে তো কম্প্রোমাইজ করতে হয়েছে বাস্তবতাটাতেই। তা সেই জায়গা থেকে আমরা এইটাকেই বিবেচনায় নিতে চাই, এই যে তার যে কর্ম,
সেইটার কারণেই তো আজকে এত বড় শ্রদ্ধা জানানো তাকে হচ্ছে। সুতরাং এই পজিটিভ জায়গাটা যদি যার যার রাজনীতি থাকবে, সে সেই কাজ করবে, কিন্তু দলকে ঐক্যবদ্ধ রাখা, সেই কাজটা যদি আমরা করতে পারি তাহলে বোধহয় একটা শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন হবে। আমি শেষে আরেকটা কথা জরুরিভাবে বলতে চাই, দেখেন যে মুহূর্তে আমরা বেগম খালেদা জিয়ার প্রতি এই যে শ্রদ্ধা জানাচ্ছি, এটা মনে রাখা দরকার, আমরা কিন্তু একটা গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে গণতন্ত্রের পথে চলার জন্যে একটা সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে আছি, এবং মনে রাখা দরকার এই নির্বাচনকে ব্যাহত করার জন্যে নানা ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র, এটা যে নাই এ কথা কেউ বলবে না। সুতরাং আমরা যদি সেই যাত্রাকে কি বলবো, যে ওই পথে যাত্রাটা ঠিকমতো করতে পারি, এবং যে কোনো উগ্রপন্থা বলি, দক্ষিণপন্থা বলি, তাদের বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধকে সামনে রেখে এবং অবশ্যই 24-এর যে আকাঙ্ক্ষা সেটাকে সামনে রেখে যদি এগোতে পারি, তাহলেই বোধহয় খালেদা জিয়ার প্রতিও আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন করা হবে। বেগম খালেদা জিয়া নিজের অবস্থান থেকে খুব কমই সরে এসেছেন। তিনি সবসময় দৃঢ়চেতা ছিলেন, দেশকে ছাড়েননি। অনেক সমালোচনার জবাবেও তিনি যথেষ্ট সংযত ভাষা ব্যবহার করেছেন, এবং সেই দেশের মাটিতেই আজ তিনি চিরবিদায় নিয়েছেন। যে অবিস্মরণীয় শ্রদ্ধা তিনি পেয়েছেন, রাজনীতিক হিসেবে এই শ্রদ্ধা বাংলাদেশের ইতিহাসে হয়তো আবার কবে ফিরে আসবে সেটি দেখার আমাদের অপেক্ষা করতে হবে। না দেখেন, অনেকগুলো তো বললাম, একটা কথা বলা হয় নাই, সেটা হচ্ছে যে এই যে দেখেন, স্বামীর পাশেই উনি কবরের স্থানটা পেলেন, বাংলাদেশের একেবারে মানে একটা শ্রদ্ধার জায়গায়। এটাও তো একটা অবিস্মরণীয় ব্যাপার। আমরা যখন জিয়াউর রহমানের কবরে যেতাম, মাজারে যেতাম, এখন আমরা একই সাথে দুজনকে পাবো। বাংলাদেশের ইতিহাসে স্বামী এবং স্ত্রী, একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী, এবং একজন স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বীরুত্তম, এবং আরেকজন গণতন্ত্রের নেত্রী বা গণতন্ত্রের মা, বা আমরা যেটাকে বলি আপসহীন নেত্রী। দেখেন 1/11-এর সময় উনি যখন আপোষ করেন নাই, তখন অনেকে সমালোচনা করেছিলেন যে বেগম খালেদা জিয়া যদি একটু আপোষ করতেন তাহলে তো শেখ হাসিনার পরিবর্তে উনি ক্ষমতা আসতে পারতেন। তখন অনেকে সমালোচনা করেছিল, ইভেন আমরাও করেছিলাম সমালোচনা, যে ম্যাডাম একটু যদি লিবারেল হতেন বা একটু যদি কম্প্রোমাইজ করতেন। কিন্তু কম্প্রোমাইজ যে করেন নাই উনি যে সেই জায়গাটাতে অটল ছিলেন, সেই কারণে কিন্তু ওনার আজকের সম্মানটা অনেক অনেক আকারে বেড়েছে। আমি শুধু এটা বলবো যে মানে আমি স্মৃতিতে চলে যেতে ইচ্ছে করছে, সময় নাই সেজন্য বলছি না। আমি শুধু বলবো ওনার শিক্ষাটা কি, এই যে একটা ইনক্লুসিভ পলিটিক্স উনি করেছেন। উনি আলেম ওলামাদেরকেও পাশে রেখেছেন এক পাশে, আবার মান্নান ভূঁইয়ার মতো, সালাম তালুকদারের মতো, বা আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো নেতাদেরকেও উনি পাশে রেখেছেন। এই যে দুই পক্ষকে নিয়ে চলার যে রাজনীতি, যেটা জিয়াউর রহমানের কাছ থেকে হয়তো উনি শিখেছেন, সেটা যে উনি ধারণ করতে পেরেছেন। বিএনপি যদি এটা ধারণ করতে পারে, বিএনপি যদি এই পথটাতে চলতে পারে, তাহলে আমি মনে করি যে এই যে বিএনপির জন্ম থেকে শুরু করে ফিরে আসা বা রাজনীতিতে বারবার, আমি মনে করি বাংলাদেশে এই মধ্যমপন্থার রাজনীতিটা বিএনপি ধারণ করতে পারবে যদি খালেদা জিয়ার এই নীতিটাকে স্মরণ করতে পারে। ভালোবাসায় আসলে এই আপোষহীনে আজকে বিদায় নিয়েছেন শামসুজ্জামান দুদু। বেগম খালেদা জিয়ার নাম তো আসলে একটা মহাকাব্য, সেই মহাকাব্যের শেষ পাতা হয়তো আজকে আমরা দেখলাম। এরপর আসলে কি বলবার আছে? এটা ঠিক শেষ পৃষ্ঠা বা শেষ পাতা বলে সমাপ্তির রেখা টানা খুব কঠিন আমার বিবেচনায়। তিনি যখন শুরু করেছেন, প্রথাগত রাজনীতিতে যারা ছিলেন, বিশেষত বিএনপিতে, আব্দুস সাত্তার সাহেব, জাস্টিস সাত্তার, শাহজিজুর রহমান, মানে এই ঘরানার যেসব রাজনীতি, বিশেষত আমি বলবো যে মধ্য দক্ষিণপন্থী, তারা কিন্তু মানে শহীদ জিয়া রহমানের পথ অনুসরণকারীকে তখন সে সময়, আমি যেমন আজকে একটা ছোট কথা বলি, শাহজিজ আমার কুষ্টিয়ারই মানুষ, এবং শাহ আজিজুর রহমান সাহেব শহীদ জিয়ার ক্যাবিনেটের প্রধানমন্ত্রী ছিলেন। তো উনি প্রায়শই বক্তৃতায় লক্ষ্য করতাম যে উনি বক্তৃতায়, যেমন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুরোটা বলি, কিন্তু অনেকেই দেখবেন খালেদা জিয়া না বলে বেগম জিয়া বলে, অর্থাৎ শহীদ জিয়ার বেগম। আর উনি বেগম জিয়া বলতেন না, মিসেস জিয়া, মানে বক্তৃতায় শাহজিজুর রহমান তার ভঙ্গিতে। তো আমি তো যেহেতু আমার দেশের, আমার আলাদা একটা সম্পর্ক তার সঙ্গে ছিল। তো একসময় তো উনি অনেক, মানে ওই সময় 71-এর ভূমিকা না থাকলে উনি অনেক বড় গোছের পার্লামেন্টারিয়ান ছিলেন। তো জিজ্ঞেস করলাম যে কাকা, আমি কাকা বলতাম তাকে, এটা আপনি মিসেস জিয়া বলেন কেন? বলে ওনার তো আলাদা কোনো সত্তা আমি দেখতে পাচ্ছি না, এই জন্যে উনি শহীদ জিয়ার একটা অংশ। আমরা রাজনীতিতে অংশ, এটা আপনি কি বললেন?
কিন্তু আজকে আমি এই কথা নির্দ্বিধায় বলতে পারি যে এই গোষ্ঠী এই নেতৃত্বের বিরুদ্ধেই তখন তরুণতম একজন বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে ইসলামের ধর্মের, সেই জায়গাটা আজ থেকে আপনি প্রায় ৪০-৪৫ বছর আগের ঘটনা, জি, সেই তিনি সময়টা বেরিয়ে তিনি আসছেন। নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ এইসব প্রথাগত রাজনীতি এবং প্রতিষ্ঠিত রাজনীতিবিদের মধ্য দিয়ে তার দেখানো পথে সামনের দিকে বিএনপি তিনি বেরিয়ে এসছেন। নিশ্চয়ই, এবং তার একটা নিশ্চয়ই। ভূমিকা ছিল। এবং তার এই অবদান আসলে বাংলাদেশের রাজনীতি মনে রাখবে। বেগম খালেদা জিয়া তিনি নিজেই আসলে এক ইতিহাস, সেই ইতিহাসের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে চাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।